আপনারা নিশ্চিত হন যে বাত ব্যথার সমস্যাটি তার হয়েছে? এখন দেখুন, যখন একজন ব্যথা নিয়ে আসে, আমরা প্রথমে হিস্ট্রি নেওয়ার পর আগে আমরা কিছু মানে ব্যথা রোগের একটা সমস্যা কি, একই ধরনের লক্ষণ নিয়ে 4-5 ধরনের রোগ হতে পারে, ঠিক আছে? তখন সেটাকে আলাদা করতে গেলে কিছু বিশেষায়িত চেক আপ লাগে, কারণ বাত ব্যথা যখন একটি মানুষের হয় তখন কিন্তু সেটা স্পেসিফিক ডায়াগনোসিস হতে হবে। স্পেসিফিক ডায়াগনোসিস না হলে কিন্তু লক্ষণ একই হতে পারে, হাতের ব্যথা অনেক রোগী হতে পারে, কিন্তু চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্ন রোগের ধরন অনুসারে। এখন আধুনিক জিনগত অ্যানালাইসিস আমরা বলি, HLA টেস্টিংগুলো হচ্ছে, আধুনিক মানে ক্লিয়ার টেস্টিংগুলো হচ্ছে, রক্ত পরীক্ষার এখন অনেক অ্যাডভান্স, মানে আপনি বলতে পারেন যে উন্নত বিশ্বের প্রায় অলমোস্ট 80-90% যে পরীক্ষা হয়ে থাকে সেটা কিন্তু এখানে এখন হচ্ছে। তো সে কারণে আমরা সহজে নির্ণয় করতে পারি, এবং অ্যাডভান্সড আমাদের এখানে এখন 3 টেসলা MRI হয়। সেক্ষেত্রে অনেকগুলো যেগুলো রক্ত পরীক্ষায় যেগুলো ধরা পড়ে না, সেগুলো আমরা ইমেজিংয়ের মাধ্যমে আমরা ধরতে পারি। সেক্ষেত্রে রোগ নির্ণয়ের কোনো সমস্যা হচ্ছে না। বয়সের সাথে বাত ব্যথার কোনো সম্পর্ক রয়েছে কিনা? বয়সের সাথে বাত ব্যথার ওইভাবে কোনো সম্পর্ক নেই। আমাদের মানে আমি রোগীর পুলের মধ্যে আপনার অ্যাজ লো অ্যাজ 8 ইয়ার্স, মানে 8 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত ব্যথা নিয়ে আসে। তো এটা কিন্তু অটোইমিউন রোগগুলো কিন্তু এখন শিশু কিশোরদেরকে বেশি ধরছে, তরুণীদেরকে বেশি ধরছে, কারণ খাদ্যাভ্যাসের ত্রুটি, কৃষি দূষণের মাত্রার কারণে তারা জিন অনেকে বহন করেছে, কিন্তু জিন বহন করলে যে আবার বলছি বাত ব্যথা সিস্টেম এমন না। তো জিনটাকে অ্যাক্টিভেট করে এই সমস্ত দূষণ, অনেক সময় ওষুধ গ্রহণ, ভুল ওষুধ গ্রহণ। হ্যাঁ, তো এই কারণে দেখা যায় যে বয়সের সাথে ওইভাবে কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র আমরা যেটা বলি যে অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়বাত, যেটা আমরা হাঁটুর বা কাঁধের ভিতরে যে জেলি শুকায় যায় বা কার্টিলেজ ক্ষয় হয়, এটা মূলত মধ্য বয়স থেকে একটু বৃদ্ধদের বেশি দেখা যায়। আদারওয়াইজ যে কোনো বাত ব্যথা যে কোনো বয়সে হতে পারে। পারিবারিক ইতিহাস সেটির সাথে বাত ব্যথার সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে। বিশেষ করে অটোইমিউন রোগগুলোর মধ্যে বিশেষ করে লুপাস, তারপরে রিউমাটয়েড, চর্মরোগজনিত সোরিয়াসিস জনিত বাত, আইবিডি জনিত বাত, ঠিক আছে? তো এগুলো দেখা যাচ্ছে পারিবারিক হিস্ট্রির সাথে সংযুক্ত। অস্টিওআর্থ্রাইটিস, সেই বিষয়গুলোর জন্য স্ক্রিনিং কিংবা টেস্ট আসলে পূর্ব অবস্থায় করা যায় কিনা, বা এই ধরনের কোনো আসলে নির্দেশনা রয়েছে কিনা যাদের পারিবারিক ইতিহাস রয়েছে? আন্তর্জাতিক গাইডলাইন বলে যে স্ক্রিনিং এর কোনো গুরুত্ব নাই, কারণ স্ক্রিনিং হয়ে অনেকের শরীরে অনেক ধরনের অ্যান্টিবডির উপস্থিতি বা রোগের সম্ভাব্য সংকেত পাওয়া যেতে পারে, কিন্তু সেটি কিন্তু রোগের 100% তাকে নির্ণয় বা সুরক্ষা দেয় না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভেনশন হচ্ছে তাকে দূষণ থেকে বা তার যে লাইফস্টাইলের ত্রুটি আছে বা অটোইমিউন ডিজিজের যে সূচনাকারী এই লিকি গাটটাকে প্রতিহত করা। এটাই হচ্ছে আমাদের এখনকার যে মডার্ন যে ইন্টারভেনশনসে বলা হয় যে ইন্টারভেনশনটা করতে হবে যেন রোগটা সৃষ্টি না হয়, বা সৃষ্টি হইলেও যেন সেটা খুব ছোট অবস্থাতে যাতে সেটাকে আমরা নির্মূল করতে পারি। নইলে যখন অ্যাডভান্স আসে তখন এটাকে চিকিৎসা ব্যয় অনেক বেশি হয়ে যায়। নিশ্চয়ই। কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন বাতরোগ ডায়াগনোসিস করবার পর? ডায়াগনোস করার আগে আমরা টাইপটা দেখি, যেটা কি আপনার প্রদাহজনিত কিনা, অটোইমিউন কিনা, নাকি এটা ডিজেনারেটিভ, ঠিক আছে, নাকি এটা ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত, ঠিক আছে? কারণের উপরে কারণ নির্ণয় করে আমরা সাধারণত দেখা গেছে বেশিরভাগই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে খাদ্যাভ্যাসের ত্রুটি, দূষণজনিত ত্রুটি, তো ওগুলো আমরা স্পেসিফিক ডায়েট চার্ট আমরা দিয়ে থাকি, এবং যেগুলো আছে জীবনযাত্রার সাথে সংযুক্ত তাকে এক্সারসাইজ করতে বলি। যেগুলো প্রদাহজনিত বাত সেগুলো সবগুলো কিন্তু এক্সারসাইজ করলে ভালো থাকে। যত বেশি ঘাম ঝরাবে, ওজন নিয়ন্ত্রণে রাখবে, মুটিয়ে যাবে না, এক্সারসাইজ করবে, ঠিক আছে, এবং বিশেষ খাদ্যাভ্যাস পালন করবে, আলট্রা প্রসেসড ফুড খাবে না, ঠিক আছে? তো সেগুলো আমরা তখন তাদেরকে সচেতন করি।